প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আলোচনার বিষয় হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস, অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বের পরিবর্তন। আজকের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রায় এই ভুলটি করে থাকি যে ভার্বটি কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, আমরা এটা বুঝতে পারি না। আজকের আলোচনাটি আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মধ্য দিয়ে আমরা রুলসগুলি আলোচনা করে নেব। প্রথম যে বাক্যটি দেখা যাচ্ছে, সাদমান বি এ স্টুডেন্ট। প্রথম অর্থটা খেয়াল করব, সাদমান একজন ছাত্র। প্রথমে আমরা সাবজেক্টটা ফাইন্ড আউট করব, তারপর আমরা ভার্বটা দেখব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট দেখব, তারপরে ভার্ব দেখব। এবারে সাবজেক্টে সাদমান। সাদমান হলো একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। তো প্রথমে আমরা বি কে একটু দেখে নেব। বি মানে কি? বি এর মধ্যে রয়েছে এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ, আর পাস্ট টেন্স হলে ওয়াজ। যেহেতু পাস্ট টেন্সের কোনো ইঙ্গিত নেই, আমরা প্রেজেন্ট টেন্স ধরে নিব। প্রেজেন্ট টেন্সের মধ্যে আই এর ক্ষেত্রে এম বসে, আই এম, আর ইউ সাথে আর বসে, উইল সাথেও আর বসে, দে আর বসে, প্লুরাল হলেও আর বসে, যে কোনো প্লুরাল নাউন হলে আর বসে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে, যেমন হি, ইজ, শি, ইজ, ইট, ইজ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে। তাহলে আমরা বুঝে নেব বি এর মানে হলো এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়ার। আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি এর সাথে বি ভার্বগুলো কিভাবে বসবে? আই এর সাথে এম, ইউ এর সাথে আর, ই এর সাথে আর, দে এর সাথে আর। আবার তাছাড়া যদি বহুবচন বুঝে বা প্লুরাল বুঝে সাবজেক্ট, তাহলে আর। হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, ইট এর সাথে ইজ। তাছাড়া যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝালে ইজ বসবে। তাহলে সাদমান যেহেতু একজন, তাহলে সেই হিসাবে আমরা ইজ বসাবো। দ্বিতীয় নম্বর বাক্যে সাদমান এন্ড সাদিকা বি স্টুডেন্টস, অর্থ হলো সাদমান এবং সাদিকা শিক্ষার্থী। তাহলে এখানে সাবজেক্ট হলো এইটুকু। আচ্ছা, এন্ড দিয়ে এখানে দুইজনকে যুক্ত করে বহুবচন করা হয়েছে, সাদমান এবং সাদিকা। তাহলে সেটা প্লুরালের মধ্যে চলে যায়, বহুবচনের মধ্যে চলে যায়। আবার অতীত কাল নয়, তাই আমরা ওয়াজে বসাবো না, যেহেতু বর্তমান কাল আমরা এই ফর্মুলা বসাবো। তাহলে যদি বহুবচন হয়ে যায়, অর্থাৎ এক জাতীয় দুইটি নাউনকে এন্ড দ্বারা যুক্ত করা হয় অথবা দুটি প্রোনাউনকে এন্ড দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটিকে আমরা বহুবচনে নেব। বি এর বহুবচন হবে আর। এরপর দেখো 3 নম্বর বাক্য, হেলাল ওয়ার্ক হার্ড এভরিডে। অর্থ হলো হেলাল প্রতিদিন কাজ করে। তাহলে এই বাক্যের সাবজেক্টে হেলাল। হেলাল হলো একজন, একজন মানে হলো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ভার্বটি সিঙ্গুলার ফর্ম হবে। টু বি ভার্ব ছাড়া যদি মেইন ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে নিতে হবে। তাহলে ওয়ার্কের সাথে আমরা এস যোগ করব, ওয়ার্কস। যেটা কনসোনেন্ট আমরা এস দিলাম। তাহলে সাবজেক্ট হিসেবে যখন কোনো নাউন বা প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দেব।
হেলাল অ্যান্ড হাবিব ওয়ার্কস হার্ড এভরিডে। তাহলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অ্যান্ড দ্বারা দুটি নাউনকে যুক্ত করলে সাবজেক্টটি বহুবচন হয়ে যায়। এখানে অ্যান্ড দ্বারা হেলাল এবং হাবিবকে যুক্ত করে দুইজনকে বোঝানো হয়েছে, তাহলে এটা বহুবচন হয়ে গেছে, প্লুরাল। আরেকটা বিষয় হলো এখানে টু বি ভার্ব থাকলে আমরা আর বসাতাম, কিন্তু যেহেতু টু বি ভার্ব নেই তাহলে সেক্ষেত্রে মেইন ভার্বকে আমরা প্লুরাল করব। একটি বিষয় হলো ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত করা হয় তখন ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, আর অন্য ক্ষেত্রে আমরা একটা কনফিউশন করে ফেলি। সাধারণত নাউনের ক্ষেত্রে এস বাই এস যুক্ত করলে নাউনটি হয় বহুবচন, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে ভার্বটি হয় একবচন। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কর্তা বহুবচন, সাবজেক্ট বহুবচন, তাহলে আমরা এসটা বসাবো না, আমরা বসাবো ওয়ার্ক। তার মানে হলো বহুবচনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস নতুন করে যুক্ত হবে না। হেলাল অ্যান্ড নট হাবিব। হেলাল হাবিব নয়। এখানে ছোট পার্থক্য হলো অ্যান্ড থাকলে দুইজনকে যুক্ত করে সাবজেক্ট করা হয়, কিন্তু অ্যান্ড নট থাকলে একজনকে বাদ দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আর থাকে কি হেলাল। তার মানে হেলাল কঠোর পরিশ্রম করে, হাবিব নয়। তাহলে হেলালকে এখানে নিয়ে আসা হয়েছে। হেলাল অ্যান্ড নট হাবিব ওয়ার্কস হার্ড এভরিডে। তাহলে এখানে হেলালটাই হেড ওয়ার্ড, তাহলে মূল একজনকে এখানে নিয়ে আসা হয়েছে, নট হাবিব, হাবিব না। তাহলে হেলালটাই এখানে সাবজেক্ট। হেলাল থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আরেকটি নিয়ম লক্ষ্য করো, নট অনলি হেলাল বাট অলসো হাবিব। নট অনলি হেলাল বাট অলসো হাবিব অর্থ হলো শুধু হেলাল নয় হাবিব, শুধু হেলাল নয় হাবিবও কঠোর পরিশ্রম করে, প্রতিদিন কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে দুইজনকে বলা হচ্ছে হেলাল নয় হাবিব, মানে হেলালও কঠোর পরিশ্রম করে, হাবিবও কঠোর পরিশ্রম করে। শুনতে মনে হচ্ছে যেন বহুবচন, কিন্তু একটা রুল আমরা মনে রাখবো, নট অনলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাট অলসো এর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে আমরা পেলাম নট অনলি থাকার কারণে সাবজেক্ট হয়ে গেল বাট অলসো এর পরের অংশ। বাট অলসো এর পরে হাবিব হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখানে দেখো ইদার রহিম और করিম। তাহলে ইদার অর যদি এরকম থাকে, ইদারও আছে আবার অরও আছে, তাহলে সেই ক্ষেত্রে হয় রহিম না হয় করিম, দুইজনের একজন। তাহলে এই ক্ষেত্রে নট অনলি মতই সূত্র পরের অংশ, তাহলে এখানে করিম হবে সাবজেক্ট, করিম। তাহলে ইদার অর থাকলে অরের পর অংশই সাবজেক্ট, অরের পর অংশ থার্ড পারসন সিঙ্গুলার, অতএব ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। যদি প্লুরাল হতো তাহলে এস বাই যুক্ত হতো না। এরপর আছে নিধার নর। একই নিয়ম, নিধার থাকলে নরের পরের অংশ হবে সাবজেক্ট। তাহলে নিধা রহিম নর করিম, না রহিম না করিম, কেউ বড়দেরকে সম্মান করে না। নিধা রহিম নর করিম, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে নিয়ে আসবো রেসপেক্টস। তাহলে আমরা এখানে একটা খেয়াল করবো, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নট, এই তিনটির ক্ষেত্রে আমরা পরের অংশকে হেডওয়ার্ড ধরে সাবজেক্ট ধরে আমরা ভার্বটি পরিবর্তন করব। তারপর বাক্য দেখো, বোথ রাফিজা এন্ড হাবিবা। বোথ যদি কোনো বাক্যে বোথ থাকে এবং এন্ড থাকে তাহলে সাবজেক্ট বহুবচন হয়ে যাবে। সাবজেক্ট যদি বহুবচন হয়ে যায় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। লি, তাহলে রাফিজা এবং হাবিবা উভয়ে নোয়াখালীতে বাস করে। 10 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন আছে। আমরা একটা নতুন করে নিয়ম জানবো, যদি কোনো প্রিপজিশন দ্বারা দুটি নাউনকে যুক্ত করা হয়
তাহলে সেই ক্ষেত্রে প্রিপজিশনের আগের অংশ অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে প্রিপজিশনের আগের অংশ একটি নাউন, সেই নাউন অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে প্রিপজিশন দ্বারা যদি দুটি নাউন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রিপজিশনের পূর্বের অংশ হবে হেড ওয়ার্ড এবং সাবজেক্ট, সেটা অনুযায়ী পরবর্তী ভার্বটি নির্ধারিত হবে। তাহলে দা কালার, কালার হলো থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যেটা গণনা করা যায় না, এই জন্য এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরবো, একবচন ধরবো। তাহলে সেই হিসাবে বি এর একবচন আমরা আগে বলেছি, সেটি হলো ইজ। এখানে একটা প্রিপজিশন রয়েছে, দ্য স্টুডেন্টস অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রছাত্রী। আমরা এখানে একটা ভুল করে ফেলি সবসময়, আমরা মনে করি ক্রিয়ার আগের অংশ সাবজেক্ট, ক্রিয়ার আগের অংশ সাবজেক্ট না, প্রিপজিশন থাকলে প্রিপজিশনের আগের অংশে সাবজেক্ট হবে। তাহলে এখানে স্টুডেন্টস বহুবচন, যদি প্রিপজিশনের আগের অংশ বহুবচন হয়ে যায় তাহলে ভার্বটিও বহুবচন হবে, এটা হবে আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমি আরেকবার বলছি, প্রিপজিশনের পূর্বের অংশ যদি একবচন হয় তাহলে ভার্বটা একবচন হবে, যদি বহুবচন হয় ভার্বটাও বহুবচন হবে। এরপর আমরা খেয়াল করব এই বাক্যে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে। কোনো বাক্য যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে ভার্বের পরের অংশ। রিপিট, কোনো বাক্য যদি দেয়ার দিয়ে শুরু হয় ভার্বের পরে যে নাউন থাকবে সেটাই সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে দেয়ার যুক্ত বাক্যে ভার্বের পরে যে নাউন থাকবে সেই নাউনের নাম্বার উপর নির্ভর করে ভার্বটি বসবে। নাম্বারটি হলো সিঙ্গুলার, ভার্বটি সিঙ্গুলার হবে, তাহলে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো ইজ। আবার খেয়াল করো, আমাদের গ্রামে অনেক মানুষ রয়েছে, তাহলে দেয়ার যুক্ত বাক্যে ভার্বের পরে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী ভার্বটি বসবে। তাহলে ভার্বের পরে নাউনটি হলো বহুবচন, ভার্বটা হবে বহুবচন। আর এরপর আরেকটি উদাহরণ আমরা দেখি, টু টেল এ লাই। এই বাক্যে আমরা যেভাবে সাবজেক্ট জানি সেরকম সাবজেক্ট নাই। এ বাক্যে ভার্বের পূর্বে এইটুকু আছে, আর এইটুকু হলো টু ইনফিনিটিভ প্রেজ। তাহলে টু যুক্ত ভার্বের পরে যদি কোনো নাউন থাকে সেই অংশটুকুকে আমরা প্রেজ বলবো, ইনফিনিটিভ প্রেজ। তাহলে ভার্বের পূর্বে এটা হলো ভার্ব আর এটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি ইনফিনিটিভ হয়ে থাকে, সাবজেক্ট যদি ইনফিনিটিভ হয়ে থাকে তাহলে তার ভার্ব অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে বি এর সিঙ্গুলার ফর্ম হবে ইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভার্ব আর এটা হলো সাবজেক্ট। এখন দেখতে পাচ্ছি সাবজেক্টটি জিরার্ড, এটা একটা ফ্রেজ। তাহলে কোনো আইনযুক্ত ভার্ব যদি সাবজেক্ট হিসেবে বসে তবে সেটাকে আমরা জিরার্ড বলে থাকি। এখন যদি কোনো বাক্যে সাবজেক্ট জিরার্ড হয়ে থাকে তাহলে সেটাকেও আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরে নেব। তাহলে এখানেও কি হবে
ইজ হবে। এরপর আমরা একটু আলোচনা করব খেয়াল করবেন না, এখানে ভার্ব হলো সাবজেক্ট বি, আবার এখানে একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বের সাবজেক্ট কিন্তু হি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, এই অংশ কোনো সমস্যা নেই। এই ভার্বের সাবজেক্ট হলো এই পুরোটা। যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে কোনো একটি ক্লজ বসে, দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট, সে যে একজন ভালো ছাত্র, এই বিষয়টি আমার জানা। তাহলে কোন বিষয়টি? সে যে একজন ভালো ছাত্র, তাহলে সাবজেক্ট হিসাবে যেটুকু বসবে সেইটুকু যদি একটি ক্লজ হয়ে থাকে, নাউন ক্লজ হয়ে থাকে, আমরা তাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেব, তাহলে সেটা হবে ইজ। তাহলে তিনটি বাক্য থেকে আমরা জানলাম ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে বসে, জিরাউন্ড যদি সাবজেক্ট হিসেবে বসে, ক্লজ যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরে নেব। The principal and secretary have come. এবারকে আমরা এটা হলো ভার্ব আর এইটুকু হলো সাবজেক্ট। এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটি পদবি, খুব খেয়াল করতে হবে। এন্ড এর আগে প্রিন্সিপাল, এন্ড এর পরে সেক্রেটারি, তাহলে দুইটি পদবি এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দি আছে একবার। একটু ভালো করে বুঝতে হবে যে এন্ড দ্বারা যুক্ত দুইটি পদবীর পূর্বে যদি দি একবার থাকে, তাহলে একজন ব্যক্তিকে বোঝাবে। আর যদি দুইটি পদবীর পূর্বে দি দুইবার থাকে, তাহলে ব্যক্তি দুইজনকে বোঝাবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ পাশাপাশি লিখি। আচ্ছা, উদাহরণটা আমরা উপরে লিখব, প্রথমে এটা ক্লিয়ার করি। তাহলে আমরা ভার্বটাকে সিঙ্গুলার বলবো। হ্যাজ এর সিঙ্গুলার কি? আর এখানে আমরা আরেকটা ভালো একটা আলোচনা করি। হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাভ বসে কখন? আই এর সাথে হ্যাভ বসে, উই এর সাথে হ্যাভ বসে। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। আর প্লুরাল দে হ্যাভ, যদি প্লুরাল হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাভ বসবে। এছাড়া সকল ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। যেমন হি, শি, ইট। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। কিন্তু যদি এন্ড এর আগে দি থাকতো, এন্ড এর পরেও দি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা বহুবচন ধরে নিতাম। তাহলে আমরা উদাহরণ মতো দিয়ে দেখি। বাক্যটা যদি এইভাবে থাকতো, দা প্রিন্সিপাল এন্ড দা সেক্রেটারি। তাহলে এখানে আমরা খেয়াল করবো এন্ড এর আগে একটি সাবজেক্ট রয়েছে, এন্ড এর পরে একটি সাবজেক্ট রয়েছে, আর এটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা দুটাকে একসাথে করে একটা সাবজেক্ট বানালাম। তাহলে আমরা রুলটা এইভাবে জানবো, এন্ড এর আগে একটি পদবি, এন্ড এর পরে একটি পদবি। যদি দুইটি পদবি দুইটি দি দ্বারা যুক্ত হয়, তাহলে দুইজন ব্যক্তিকে বোঝাবে।
এবং সাবজেক্টটা বহুবচন হয়ে যাবে। আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ভার্বটাও বহুবচন হবে। তাহলে হ্যাজ না বসে কি বসবে? বহুবচনে হ্যাড বসে। এরপর একটি বাক্য আমরা দেখব। One of my friends আর অর্থটা বুঝি, আমার বন্ধুদের একজন, আমার বন্ধুদের একজন আমাকে একটি গিফট দিয়েছে। তাহলে অনেক বন্ধু, তার মধ্যে একজন দিয়েছে। তাহলে ওয়ান অফ এর পরে নাউনটি যদিও বহুবচন হয়, কিন্তু ওয়ান অফ যেহেতু একবচন, তাহলে ভার্বটিও একবচন হবে। হ্যাভ এর একবচন অর্থাৎ সিঙ্গুলার হবে হ্যাজ। এরপরে আমরা একটা ব্যতিক্রম বিষয় পেলাম। আমরা অন্য বাক্যে বলেছি প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী, তাহলে এখানে সেটাও মিল রয়েছে, কিন্তু এবার একটু ব্যতিক্রম আসবে। এখানেও প্রিপোজিশন রয়েছে, খেয়াল করবো আমরা। তাহলে এখানেও প্রিপোজিশন অফ রয়েছে, এখানেও অফ রয়েছে, দুটো নিয়ম কিন্তু এক না। এখানে আমরা খেয়াল করব প্রিপোজিশনের পরে যে নাউনটি রয়েছে সেটা একবচন নাকি বহুবচন। তাহলে প্রিপোজিশনের পরে যে নাউনটি রয়েছে সেটা প্লুরাল। যদি প্লুরাল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রিপোজিশনের আগে যে ভগ্নাংশ রয়েছে 1/3, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। অপের আগে যে ভগ্নাংশ থাকবে সেটা অনুযায়ী না বসে অপের পরে যে পূর্ণ সংখ্যা থাকবে, যে নাউন থাকবে, সেই নাউনের নাম্বার উপর নির্ভর করে ভার্বটি বসবে। তাহলে এখানে হলো অপের আগে আর এখানে হলো অপের পরে। তাহলে এখানে বহুবচন রয়েছে, ডাজ নট না বসে এখানে ডু নট বসবে। তাহলে এখানে ডু নট বসে আর ডাজ নট বসে। ডাজ নট বসে সিঙ্গুলারের জন্য আর ডু নট বসে প্লুরালের জন্য। তাছাড়া আয়ের সাথেও বসতে পারে, এর সাথেও বসতে পারে। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখব। টু থার্ডস of the work. এখানে অব রয়েছে, অবের আগে ভগ্নাংশ রয়েছে। তাহলে অবের আগে যে ভগ্নাংশ থাকে সেদিকে না গিয়ে আমরা যাব অবের পরে যে নাউন রয়েছে। তাহলে অবের পরে যে নাউন রয়েছে সেটা হলো একবচন এবং সেটা গণনা করা যায়। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে বি এই সিঙ্গুলার হলো ইজ। তবে যদি অতীত কাল হতো আমরা সেটা ওয়াজ বসাতাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাজ বসাতাম। তাহলে এখানে আমরা অর্থের দিক চিন্তা করে ওয়াজটাও বসাতে পারছি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যেটুকু আলোচনা করলাম এটুকুর মধ্যে আমরা সাবজেক্ট আর এগ্রিমেন্টের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এই মৌলিক বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিভাবে ভার্বটি পরিবর্তন করে বসাতে হয় সেই বিষয়টি আমরা আয়ত্তে রাখতে পারবো এবং সহজে আমরা যেকোনো বাক্য তৈরির ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি বিগত না করে আমরা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই কাজগুলি বাসায় করে ফেলবে এবং ইনবক্সে জানাবে।
এখানে পূর্বের নিয়ম অনুযায়ী সবগুলো থেকেই আমরা বাদ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজগুলি করব। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।